আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে চলো আমরা অনুধাবনমূলক কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। কি বলছে দেখো তো প্রথম প্রশ্নটায়, উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় উপাদান প্রয়োজন কেন? এটা আবার কেমন কথা? কেন প্রয়োজন হবে না? উদ্ভিদও তো একটা জীব, উদ্ভিদেরও জীবন আছে, উদ্ভিদেরও বৃদ্ধি প্রয়োজন, তার হচ্ছে শাখা প্রশাখার বিকাশ প্রয়োজন, তার হচ্ছে পরাগায়ন সম্পন্ন করা প্রয়োজন, অনেক কিছু প্রয়োজন। একটা জীবের যা যা প্রয়োজন, ওই উদ্ভিদ যেহেতু একটা জীব, ওরও কিন্তু এই সব কিছুই দরকার। তাহলে ওর যে অত্যাবশ্যকীয় উপাদান বলতে পুষ্টি উপাদান, এগুলো সবই হচ্ছে পুষ্টি উপাদান, এগুলা কেন প্রয়োজন হবে না? ওরও তো এই সব কিছু, সব কার্যাবলী সম্পন্ন করা লাগবে, ওর জৈবিক কার্যাবলী সম্পন্ন করা লাগবে, শারীরবৃত্তীয় সব কিছু। তাহলে দেখো, প্রায় ৬০টি অজৈব উপাদান আছে মানে প্রকৃতিতে। এই উপাদানগুলোর ভিতরে এগুলো হচ্ছে উদ্ভিদ সবগুলাই গ্রহণ করে। এর ভিতরে কিছু কিছু উপাদান তোমার খুব বেশি পরিমাণে গ্রহণ করে, আবার কিছু কিছু অল্প পরিমাণে গ্রহণ করে, কিন্তু সব কিছুই দরকার। অল্প পরিমাণে যেটা গ্রহণ করতেছে ওইটাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। অল্প গ্রহণ করে দেখে যে তুমি ওটাকে অবহেলা করবা এরকম কিন্তু কোনো কথা না। তাহলে কি বলছে দেখো তো, ১৬টি উপাদান উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য একান্তই প্রয়োজন, এগুলা না থাকলে একদমই হবে না। ৬০টি অজৈব উপাদানের ভিতরে ১৬টি একান্তই প্রয়োজন। এই ১৬টি উপাদানকে আমরা একসাথে বলবো হচ্ছে অত্যাবশ্যকীয় উপাদান। এই ১৬টা উপাদানকে একসাথে বলবো অত্যাবশ্যকীয় উপাদান। এখন এই যে অত্যাবশ্যকীয় উপাদানগুলা, এটা মাইক্রোনিউট্রিয়েন্টও আছে, ম্যাক্রোনিউট্রিয়েন্টও আছে, মানে ম্যাক্রো দুই ধরনেরই আছে। যেটা হচ্ছে তোমার কম পরিমাণে গ্রহণ করা লাগতেছে ওটা হচ্ছে মাইক্রো উপাদান, আর যেটা বেশি পরিমাণে গ্রহণ করা লাগবে ওটা হচ্ছে ম্যাক্রো উপাদান। কিন্তু গ্রহণ দুইটাই করা লাগবে, কম বেশি সবই হচ্ছে গ্রহণ করা লাগবে। কি জন্য গ্রহণ করা লাগবে এবার এইখানটায় দেখো। উদ্ভিদের এই অত্যাবশ্যকীয় উপাদানগুলো সব ধরনের উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি, এই যে উদ্ভিদের বড় হওয়া লাগবে বৃদ্ধির জন্য, ওর শারীরবৃত্তীয় কাজগুলা করার জন্য, ওর প্রজননের জন্য প্রয়োজন। এখন শারীরবৃত্তীয় কি জিনিস এটা তোমাদের মাথায় আসতে পারে। শারীরবৃত্তীয় হচ্ছে এরকম একটা প্রক্রিয়া যে প্রক্রিয়াটায় তোমার শ্বসন, রেচন, সালোক সংশ্লেষণ এই কাজগুলা সম্পন্ন হয়। এখন তুমি দেখো, শ্বসন মানে হচ্ছে শক্তি উৎপন্ন করা, তাহলে উদ্ভিদেরও তো শক্তি উৎপাদন করা প্রয়োজন। তাহলে এই শারীরবৃত্তীয় তার মানে ওর শ্বসন সম্পন্ন হবে। আরেকটা কি বললাম, রেচন প্রক্রিয়া। রেচন রেচন হচ্ছে আমাদের মূত্র তৈরির প্রক্রিয়া। উদ্ভিদ কি পি পটি করে না, তো উদ্ভিদের রেচন তাহলে লাগবে না। আরেকটা হচ্ছে সালোক সংশ্লেষণ। এই যে উদ্ভিদ, সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে, এটা আমরা জানি, খাদ্য তৈরি করবে। তাহলে সালোক সংশ্লেষণ, শ্বসন আর সালোক সংশ্লেষণ উদ্ভিদের শারীরবৃত্তীয় কাজ। এখন শ্বসন যে প্রক্রিয়াটা, এখানে কি হয়, অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয়। আমি ছোটবেলায় যেটা মনে করতাম যে গাছ শুধু আমাদেরকে অক্সিজেনই দেয়, গাছ কত ভালো, গাছ শুধু অক্সিজেন দেয় আর ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইডগুলো নিয়ে নেয়। আসলে কিন্তু এরকম না, উদ্ভিদও কিন্তু অক্সিজেন নেয় তোমাদের মতো, মানে মানুষের মতো উদ্ভিদও অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। কখন? যখন ওর শ্বসন প্রক্রিয়া সম্পন্ন করা প্রয়োজন হয়। তাহলে এই কাজগুলা করার জন্য উদ্ভিদের অত্যাবশ্যকীয় উপাদানগুলা প্রয়োজন, যেগুলা ওর মানে বেঁচে থাকার জন্য মানে অবশ্যই দরকার। তাহলে এটা আমরা বুঝলাম। এরপরের প্রশ্নটায় যাই, চলো কি বলছে দেখো তো। ম্যাক্রোনিউট্রিয়েন্ট বলতে কি বুঝো? ওই যে আমি দুইটা কথা বলছিলাম যে পুষ্টি উপাদান তোমার ম্যাক্রো আর মাইক্রো এই দুই রকমের হতে পারে। এখন এই যে দেখো ম্যাক্রো, ম্যাক্রো কথাটার মানে হচ্ছে একটু বড়, আর মাইক্রো কথাটার মানে হচ্ছে ছোট্ট। ওই যে আমরা মাইক্রোস্কোপ দিয়ে কি দেখি, মাইক্রোস্কোপ দিয়ে আমরা অণুজীবগুলো দেখি না, ছোট জীবগুলা দেখি। তাহলে মাইক্রোস্কোপ থেকে মাইক্রোনিউট্রিয়েন্ট, মাইক্রোনিউট্রিয়েন্ট হচ্ছে খুবই অল্প পরিমাণে লাগবে যেটা, আর ম্যাক্রোনিউট্রিয়েন্ট যেটা বেশি পরিমাণে লাগবে, এটা উদ্ভিদের বৃদ্ধির জন্য বেশি পরিমাণ লাগবে। আর নিউট্রিয়েন্ট মানে কি বলতো, পুষ্টি উপাদান। নিউট্রিয়েন্ট মানে হচ্ছে পুষ্টি উপাদান। এখন এই যে স্বাভাবিক বৃদ্ধির জন্য যেসব উপাদান বেশি পরিমাণে লাগে, দেখো উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যেসব উপাদান বেশি পরিমাণে লাগে ওগুলাকে আমরা বলবো হচ্ছে ম্যাক্রো উপাদান বা ম্যাক্রোনিউট্রিয়েন্ট। এখন দেখো এই যে ম্যাক্রো উপাদানগুলা, আমরা 9টা উপাদান এখানে জানি, 9টা, আর 9টা হচ্ছে ম্যাক্রো উপাদান, আর মাইক্রো উপাদান হচ্ছে আরো 7টা, মোট মিলে 16টা উপাদান হচ্ছে আমাদের জন্য অত্যাবশ্যকীয়। এখন এই যে ম্যাক্রোনিউট্রিয়েন্ট 9টা, এই 9টার নাম তোমার মনে রাখা লাগে, কারণ এটা হচ্ছে তো আমাদের এমসিকিউতেও আসে। একটা ছন্দ দিয়ে যদি মনে রাখতে চাও, MGK ক্যাফে ফর নাইস চপস, CHOPS। ধরো একটা ক্যাফে যেটা হচ্ছে তোমার চপের জন্য ভালো। এখন যেগুলো আমি ক্যাপিটাল লেটারে লিখছি ওই জায়গাগুলো হচ্ছে আমাদের উপাদানগুলা। দেখো ম্যাগনেসিয়াম,
ক্যালসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, তারপর হচ্ছে তোমার নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার। এই যে উপাদানগুলা, এই সবগুলা হচ্ছে আমাদের ম্যাক্রোনিউট্রিয়েন্ট বা ম্যাক্রো উপাদান। এমজিকে ক্যাফে ফর নাইস চপস। ম্যাগনেসিয়াম, ক্যালিয়াম বা পটাশিয়াম, ক্যালসিয়াম, নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস আর সালফার। দেখো তো এখানে এই কথাগুলাই আছে নাকি? এই যে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, সালফার। এই যে উপাদানগুলা, এই সবগুলাই হচ্ছে আমাদের ম্যাক্রো উপাদান, 9টা উপাদান। এখন মাঝে মাঝে এমসিকিউতে জিজ্ঞেস করে যে নিচের কোনটি মাইক্রো উপাদান, নিচের কোনটি ম্যাক্রো উপাদান, তখন কিন্তু তোমার এটা মুখস্থ রাখা লাগে। মানে আমি ছোটবেলায় এই ছন্দ দিয়ে শিখছিলাম, যার জন্য তোমাদেরকে এটা দিলাম। যদি তোমার কাছে সহজ মনে হয় ছন্দ দিয়ে মনে রাখা, তাহলে ছন্দ দিয়ে মনে রাখবা, আর যদি মুখস্থ করতে পারো তাহলে তো ভালো, আর তো কোনো মানে কথাই নেই। এবার চলো পরেরটায় যাই। উদ্ভিদের পুষ্টিতে ক্যালসিয়াম প্রয়োজন কেন? উদ্ভিদের পুষ্টিতে ক্যালসিয়াম প্রয়োজন কেন? ক্যালসিয়াম উদ্ভিদ মাটির নিচে থেকে গ্রহণ করবে। এখন খনিজ উপাদানগুলো আমরা অত্যাবশ্যকীয় বলছি, তারপরে একটু আগে ম্যাক্রো উপাদানের ভিতরে ক্যালসিয়ামটা দেখছি, তাহলে অবশ্যই এটা একটা অত্যাবশ্যকীয় উপাদান, ওর এটা বৃদ্ধির জন্য দরকার বা ওর পুষ্টির জন্য উদ্ভিদের এটা দরকার। এখন কি জন্য, কি কি কাজ করে এই ক্যালসিয়ামটা, মানে ওকে যে আমরা গ্রহণ করব, উদ্ভিদ যে ওকে গ্রহণ করবে, ও কি কি কাজ করে? কোষের সাইটোসোলে ক্যালসিয়ামের মাত্রা যদি কমে যায়, তাহলে মাইটোকন্ড্রিয়ায় অক্সিডেটিভ ফসফোরাইলেশন প্রক্রিয়া এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রোটিন ট্রাফিকিং প্রক্রিয়ার বিপর্যয় হয়। তার মানে ক্যালসিয়াম যদি না থাকে উদ্ভিদের দেহে বা কমে যায়, তখন উদ্ভিদের দেহে কি কি হবে? অক্সিডেটিভ ফসফোরাইলেশনের বিপর্যয় ঘটবে বা বন্ধ হয়ে যাবে, প্রোটিন ট্রাফিকিং বন্ধ হয়ে যাবে। এখন এই দুইটা জিনিস কি? অক্সিডেটিভ ফসফোরাইলেশন হচ্ছে তোমার আমরা জানি যে ফসফোরাইলেশন প্রক্রিয়াটা অ্যাডিনোসাইন গ্রুপের সাথে একটা করে ফসফেট যুক্ত হবে। অ্যাডিনোসাইন গ্রুপের সাথে একটি করে ফসফেট যুক্ত হইলে এটারে আমরা বলি হচ্ছে ফসফোরাইলেশন। আর অক্সিডেটিভ মানে হচ্ছে অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে এই প্রক্রিয়াটারে মানে কি বলতেছে। তাহলে আমরা জানি মাইটোকন্ড্রিয়ায় কিন্তু তোমার অবাধ শ্বসনের মানে মাইটোকন্ড্রিয়া শ্বসন সম্পন্ন হয়, যেখানে অবাধ শ্বসনে আমরা অক্সিজেনের অনুপস্থিতিতে শক্তি উৎপন্ন হইতে দেখি। ওই প্রক্রিয়াটাকেই বুঝাইছে যে শক্তি উৎপাদন তাহলে ব্যাহত হয়ে যাইতো। আর প্রোটিন ট্রাফিকিং, প্রোটিন এক জায়গা থেকে আরেক জায়গায় তোমার নিয়ে যাওয়া লাগবে, এক কোষ থেকে আরেক জায়গায় আরেক কোষে তোমার হচ্ছে প্রোটিন নিয়ে যাওয়া লাগতেছে, এই প্রোটিন ট্রাফিকিংটা বন্ধ হয়ে যাবে, মানে তুমি নিয়ে যেতে পারতেছো না প্রোটিনটাকে, তাহলে শক্তি উৎপাদন কমে যাবে, প্রোটিন ট্রাফিকিং কমে যাবে। এখন এই সমস্যাগুলো হয়। আবার কি হয়? ক্যালসিয়ামের অভাবে উদ্ভিদের বর্ধনশীল অঞ্চল, বর্ধনশীল মানে হচ্ছে বড় হওয়া লাগবে বা বিবর্ধন হওয়া প্রয়োজন, এরকম অঞ্চলগুলা, এরকম শীর্ষ অঞ্চলগুলা, বিশেষ করে পাতার কিনারা, এই বরাবর অঞ্চলগুলো হচ্ছে মরে যাইতে থাকে। তাহলে ক্যালসিয়ামের অভাবে পাতার বর্ধনশীল শীর্ষ অঞ্চল, পাতার কিনারাগুলা মরে যাইতে থাকে, পাতা কুঁকড়ে যায়। ফুল ফোটার সময় উদ্ভিদের কাণ্ড শুকিয়ে যায়। যখন ফুল ফোটা প্রয়োজন, একটা ফুল কিন্তু উদ্ভিদের পরাগায়নে সাহায্য করে, উদ্ভিদের প্রজননে সাহায্য করে, তাহলে ফুল ফোটার সময় যদি কাণ্ডটা শুকিয়ে যায় তাহলে তো এটা অসুবিধা। উদ্ভিদটা কি হয়? হঠাৎ নেতিয়ে পড়ে, কত কত সমস্যা দেখা দেয় একটা উদ্ভিদের জন্য, কিন্তু এগুলা অনেক মানে মেজর অনেক সমস্যা। দেখো ওর পাতা যদি কুঁকড়ে যায়, ওর ফুল ফোটার সময় হচ্ছে কাণ্ড নেতিয়ে গেল, কাণ্ড শুকিয়ে গেল, উদ্ভিদটা যদি নেতিয়ে যায়, সেক্ষেত্রে এটা উদ্ভিদের জন্য অনেক সমস্যা করতেছে না। এই জন্য ওই উদ্ভিদটার অবশ্যই ক্যালসিয়াম মাটির নিচ থেকে অ্যাবজর্ব করা প্রয়োজন। এই জন্য আমরা কি বলবো, এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান, অথবা ওই যে ওরা কি বলছি, অত্যাবশ্যকীয় উপাদান বলছি। এরপরে এই যে ক্যালসিয়ামের মতোই বোরন আছে একটা উপাদান। উদ্ভিদের সক্রিয়ভাবে বর্ধনশীল অঞ্চলের জন্য বোরন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন জিজ্ঞেস করছে যে বোরন কি জন্য গুরুত্বপূর্ণ? উদ্ভিদের সক্রিয়ভাবে বর্ধনশীল অঞ্চলের জন্য, মানে উদ্ভিদের যেই অঞ্চলগুলা বড় হওয়া প্রয়োজন, মনে করো ছোট্ট একটা পাতা, কচি পাতা, ওর তো বড় হওয়া লাগবে। তারপরে হচ্ছে একটা চারা গাছের যে কাণ্ড, অবশ্যই এই কাণ্ডটা অনেক বেশি দৈর্ঘ্য প্রস্থ বরাবর বড় হবে, এজন্য এরপরেই তো গাছটা হচ্ছে বড় হইতে পারবে। তাহলে তুমি বুঝতে পারতেছো যে সক্রিয়ভাবে বর্ধনশীল অঞ্চলগুলা, মানে যেগুলোর বড় হওয়া অবশ্যই দরকারি, ওই অঞ্চলগুলা বোরনের অভাবে ওদের কাজটা করতে পারবে না। কোষ প্রাচীরের কাঠামোর মধ্যে অবস্থান করে প্রাচীরটিকে দৃঢ়তা প্রদান করে হচ্ছে এই বোরনটা। এখন কোষ প্রাচীর কি জিনিস? কোষ প্রাচীর শুধুমাত্র উদ্ভিদ কোষের একটা বৈশিষ্ট্য, যেটা একটা কোষের বাইরের দিকে থাকে। এরকম উদ্ভিদ কোষটা এরকম হয় না দেখতে,
ওর বাইরের দিকে মৃত জড় একটা কোষ প্রাচীর থাকে। এই যে যেটা আঁকলাম এটা হচ্ছে তোমার কোষ প্রাচীর। কোষ প্রাচীর মৃত উপাদান দিয়ে তৈরি হয়। সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন, এই 5টা উপাদান নিয়ে হচ্ছে তোমার কোষ প্রাচীর গঠিত। সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন, এই উপাদানগুলো মিলে যখন তোমার কোষ প্রাচীরটা তৈরি হবে, কোষের ভিতরে অনেক অঙ্গাণুগুলো আছে না, সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলা, ওগুলাকে বাইরের আঘাত থেকে প্রোটেকশন দিবে, একটা দৃঢ়তা প্রদান করবে, আকৃতি ধরে রাখবে, এই কাজগুলো কোষ প্রাচীর করে। এখন বোরন তোমার কোষ প্রাচীরটাকে মানে ঠিক রাখতেছে, কোষ প্রাচীরটার অবস্থান করে ওই মানে কোষ প্রাচীর ভিতরে অবস্থান করে কোষ প্রাচীরটাকে শক্ত রাখতেছে। তাহলে অবশ্যই বোরন দরকার আমাদের। তাহলে এই কাজগুলো আমরা দেখলাম। আবার বোরনের অভাবে তাহলে কি হবে দেখো তো, ওই যেহেতু বোরন কোষ প্রাচীরকে দৃঢ়তা প্রদান করে, যদি বোরন না থাকে তাহলে কি হবে, দৃঢ়তা মানে পাবে না ওই গাছটা, দৃঢ়তা না পেয়ে এবং বিপাকে গোলযোগ হওয়ার কারণে উদ্ভিদের বর্ধনশীল অঞ্চল অগ্রভাগগুলো মরে যাবে, কচি পাতার বৃদ্ধি কমে যাবে, পাতা বিকৃত হয়ে যাবে। ওই যে বর্ধনশীল বলছিলাম, সক্রিয়ভাবে বর্ধনশীল ছোট্ট একটা পাতা, কচি পাতার আরো বড় হওয়া লাগবে, তাহলে ওই যে কচি পাতার বৃদ্ধি কমে যাবে, তারপরে বর্ধনশীল অঞ্চলের অগ্রভাগ মারা যাবে, পাতা খসখসে হয়ে যাবে, তারপরে নতুন নতুন কোনো কিছু গজাবে না, ছোট্ট একটা ফুল গজাবে না, পাতা গজাবে না, তাহলে কুড়ি মানে এই ছোটগুলোতে আমরা কি বলি, কুড়ি বলি না, এই যে দেখো ফুলের কুড়ি জন্ম নিবে না, মানে জন্ম হইতে ব্যাহত হবে। তাহলে এই যে বোরনের যদি অভাব দেখা দেয় তাহলে এই সমস্যাগুলো হবে। তার মানে তুমি বুঝতে পারতেছো, এই সমস্যাগুলো এড়ানোর জন্য অবশ্যই আমাদের উদ্ভিদটার বোরন প্রয়োজন। তাহলে সে মাটির নিচ থেকে খনিজ পুষ্টি হিসেবে বোরনটা গ্রহণ করবে, যাতে ওর এই সমস্যাগুলো না হয়। উদ্ভিদ ক্লোরোসিস কেন হয়, উদ্ভিদে ক্লোরোসিস কেন হয়? ক্লোরো এই ওয়ার্ডটা দেখলেই কি তোমার মাথায় ক্লোরোফিল ওয়ার্ডটা আসে? আমার তো আসে। ক্লোরোফিল হচ্ছে এক ধরনের রঞ্জক পদার্থ। দেখো ক্লোরো থেকে আমি ক্লোরোফিল যদি মনে রাখি, ক্লোরোফিল কেমন, এই ক্লোরোফিল হচ্ছে এক ধরনের রঞ্জক পদার্থ। এই রঞ্জক পদার্থটার জন্য যে কোনো উদ্ভিদ দেহ সবুজ বর্ণ হয়। তাহলে সবুজ বর্ণের উদ্ভিদ নিজের খাবার নিজে তৈরি করতে পারে। ক্লোরোফিল যদি না থাকে বা এই যে ক্লোরোসিস সমস্যাটা যদি হয়, তখন দেখবা যে পাতা সবুজ না হয়ে হলুদ হয়ে যাইতেছে, আস্তে আস্তে পাতাগুলো হলুদ হয়ে যাইতেছে। এই হলুদ হয়ে যাওয়ার সমস্যাটাই হচ্ছে ক্লোরোসিস। কি বলছে দেখো তো, উদ্ভিদের কিছু পুষ্টি উপাদানের অভাবে পাতায় ক্লোরোফিল, এই যে ক্লোরোফিল সৃষ্টিতে বিঘ্ন ঘটে। ক্লোরোফিল সবুজ বর্ণ দিবে, এখন সবুজ বর্ণ দেওয়ার মতো ওই অঙ্গাণুটা নাই বা এই রঞ্জক পদার্থটা নাই, ফলে পাতা হলুদ হয়ে যায়। পাতা হলুদ হয়ে যাওয়ার এই প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে ক্লোরোসিস। তাহলে ক্লোরোসিস মেইনলি কি, উদ্ভিদের সবুজ পাতা হলুদ হয়ে যাওয়ার একটা সমস্যা। উদ্ভিদে যদি নাইট্রোজেনের অভাব দেখা দেয়, আয়রন, ম্যাঙ্গানিজ, কপার, ওদের যদি ঘাটতি দেখা দেয়, তাহলে হচ্ছে তোমার এই যে এই সমস্যাটা হবে, ক্লোরোফিল সৃষ্টি বন্ধ হয়ে যাবে। নাইট্রোজেন, আয়রন, ম্যাঙ্গানিজ, তারপর হচ্ছে কপার বা দস্তা, এগুলোর ঘাটতি দেখা দিলে ক্লোরোফিল সৃষ্টি বাধাগ্রস্ত হবে। ক্লোরোফিল সৃষ্টি না হইলে উদ্ভিদটা সবুজ হইতে পারবে না। সবুজ না হইলে কি হবে, হলুদ হয়ে যাওয়া শুরু করবে। কখনো কখনো পাতা বিবর্ণ হয়ে যায়। এই অবস্থাটাই হচ্ছে আমাদের ক্লোরোসিস। ক্লোরোসিসে কোষে বৃদ্ধি এবং বিভাজন হ্রাস পায়। কি বলছে, কোষের বৃদ্ধি আর বিভাজন হ্রাস পাবে। কারণ দেখো একটা উদ্ভিদের যদি সবুজ রং না থাকে, সে নিজের খাবার নিজে তৈরি করতে পারবে না। নিজের খাবার নিজে না তৈরি করলে ও পুষ্টি কই থেকে পাবে? কারণ ও তো ওর খাদ্যটা ভেঙে শ্বসন প্রক্রিয়ায় মানে শক্তি তৈরি করে। এখন ও খাদ্য তৈরি করতে পারতেছে না, ও তাহলে অন্যান্য কাজগুলা কিভাবে করবে? ও তাহলে কোষের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি কই থেকে দিবে? তাহলে ওর কোষ বিভাজনটা কমে যাবে। ইউরিয়া সার প্রয়োগের ফলে নাইট্রোজেনের অভাব পূরণের মাধ্যমে এই সমস্যা দূর করা যায়। ইউরিয়া হচ্ছে তোমার জৈব সার। এই যে কথাটা ইউরিয়া, ইউরিয়া হচ্ছে আমাদের একটা জৈব সার, যেটা কিন্তু আমরা পশু পাখির মলমূত্র থেকে পাইতে পারি। কেউ যদি গাছের নিচে হিসু করে, ওটা কিন্তু ওই গাছটার জন্য অনেক ভালো। গাছ যদি কথা বলতে পারতো তাহলে বলতো হ্যাঁ তোমাকে অনেক ধন্যবাদ। কিন্তু আমরা কি বলি, এই পরিবেশ দূষণ করতেছো, তুমি গাছের নিচে কেন হিসু করতেছো? কিন্তু না, এইগুলা যে জৈব সারগুলা, এই আমাদের মানুষের যে মূত্রে মানে পশু পাখির মূত্রে কিন্তু তোমার নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থই থাকে হচ্ছে সবচেয়ে বেশি। তাহলে এই যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য, তার কারণে উদ্ভিদটা কি পাইলো, নাইট্রোজেন পাইছে, নাইট্রোজেনের অভাবটা দূর হচ্ছে। নাইট্রোজেনের অভাব দূর হইলে তার ক্লোরোফিল তৈরি হবে বেশি করে, তারপরে উদ্ভিদটা হচ্ছে হলুদ বর্ণ হয়ে যাবে না, সবুজ বর্ণের থাকবে। তাহলে আমরা ওই ইউরিয়া সার
অথবা নাইট্রোজেন প্রয়োগের মাধ্যমে উদ্ভিদের এই সমস্যাটা দূর করতে পারি। ক্লোরোসিস হচ্ছে পাতা হলুদ হয়ে যাওয়ার একটা সমস্যা। সমপরিমাণ পায়েসে ভাতের চেয়ে খাদ্যমান বেশি। ঠিক আছে, এই জায়গাটা দেখো, যতটুকু চাল দিয়ে তুমি ভাত রান্না করতা অতটুকু চাল দিয়েই তুমি আজকে পায়েস রান্না করতেছো। এখন ওই যে ভাত, যে উপাদানটা ভাতের পাতিলের ভিতর সবগুলা ভাত থাকে, সব কিছু হচ্ছে শর্করা। তার মানে একটা মাত্র খাদ্য উপাদান তুমি পাচ্ছ। যে সকল খাবারে শুধুমাত্র একটা পুষ্টি উপাদান থাকে ওইটাকে আমরা বলবো হচ্ছে বিশুদ্ধ খাদ্য উপাদান। মানে শুধু শর্করা থাকলে পুরাটাই শর্করা, আমিষ থাকলে পুরাটাই আমিষ। এখন পায়েসে দেখো কি কি থাকে। পায়েস রান্না করতে গেলে, এখন যদিও আমি রান্না করতে পারি না, কিন্তু আমি মাকে রান্না করতে দেখছি কি কি দেয়, দুধ দেয়, চিনি দেয়, তারপর হচ্ছে তোমার ওই চালগুলা দিচ্ছে। তাহলে তুমি দেখো এখানে আরো আরো উপাদান একসাথে মিক্স হয়েছে না। ভাতের পাতিলে শুধু ভাত থাকতেছে, কিন্তু পায়েসের পাতিলটার ভিতরে দেখো অনেকগুলো উপাদান একসাথে মিক্স আছে। তাহলে ওর যে খাদ্যের পুষ্টির পরিমাণটা বা খাদ্যের মানটা যদি আমি বলি ভাতের তুলনায় বেশি, কারণ ওখানে শুধু শর্করা। এখানে শর্করাটা তো তোমার আছেই, কারণ তুমি চাল দিয়ে পায়েসটা রান্না করতেছো, ওই শর্করার সাথে আরো অনেক কিছু তুমি মিক্স করলা, তাহলে পুষ্টিমান অবশ্যই বেশি হবে। চলো একটু পড়ি আমরা কি বলছে, যে যে খাদ্যে একটি মাত্র খাদ্য উপাদান থাকে তাকে আমরা বলবো বিশুদ্ধ খাদ্য। যে খাদ্যে একটি মাত্র খাদ্য উপাদান থাকবে তাকে বলবো বিশুদ্ধ খাদ্য। যদি অনেকগুলা খাদ্য উপাদান একসাথে থাকে, দুই বা ততোধিক খাদ্য উপাদান যদি একসাথে থাকে, তাহলে ওইটাকে আমরা বলবো হচ্ছে মিশ্র খাদ্য। এখন অনেকগুলা আমিষ একসাথে মিশাইলে ওইটা মিশ্র আমিষ, এই কথাটাই বলছে। এখন ভাত একটা বিশুদ্ধ খাদ্য, ওখানে শুধু শর্করা আছে, শর্করা ছাড়া আর কোনো উপাদান নাই। অন্যদিকে আমি চালের সাথে, ওই ভাতের চালের সাথেই দুধ মিশাইলাম, চিনি মিশাইলাম, মিশানোর পরে পায়েস তৈরি করলাম। এই যে পায়েসটা, এটা মিশ্র হয়ে গেল না, এটার সাথে আমি অনেক কিছু মিশাইলাম না, এই জন্য এখানে পুষ্টি উপাদানটা বেশি থাকবে। এখানে কি থাকবে দেখো, অ্যামিনো অ্যাসিডটাও পাওয়া যাবে, তারপরে দুই বা ততোধিক আমিষ একত্রে রান্না করে খাদ্যমান বাড়ানোর ফলে সমপরিমাণ পায়েসে ভাতের চেয়ে খাদ্যমান বেশি। মানে হচ্ছে ওই অন্যান্য উপাদান যেহেতু মিশাচ্ছি, এজন্য হচ্ছে এখানে তোমার বেশি পুষ্টি থাকবে বা খাদ্যমান বেশি। কেন? এই জন্য, কারণ এটা হচ্ছে মিশ্র খাদ্য। বিশুদ্ধ খাদ্যের তুলনায় মিশ্র খাদ্যে খাদ্য উপাদান বেশি থাকে। কি কি মিশালাম এই জায়গাটায় দেখো তো। এই যে আমরা এই চালটার সাথে, চাল হচ্ছে আমাদের শর্করা, এটার সাথে আমরা যখন দুধ মিশালাম, দুধে হচ্ছে প্রোটিন পাচ্ছি, ওর ভিতরে আবার হচ্ছে দুধের চর্বিও থাকে, চর্বিটাও পাইলাম, চিনির সাথে গ্লুকোজ পেতেছি, এই জায়গায় হচ্ছে আবার তোমার ভিটামিন খনিজ লবণও কিন্তু আমরা একসাথে পাইতেছি। তাহলে ওই একই পরিমাণ চাল দিয়ে যখন তুমি ভাত রান্না করতেছো তখন শুধুমাত্র শর্করা পাচ্ছ, আর ওই একই পরিমাণ চাল দিয়ে যখন তুমি পায়েস রান্না করতেছো তখন কিন্তু সব ধরনের খাদ্য উপাদান একসাথে হয়ে গেছে। তাহলে ওইটাকে আমরা বলবো হচ্ছে মিশ্র উপাদান, মানে মিশ্র খাদ্য তৈরি হয়েছে। তাহলে অবশ্যই ওই সমপরিমাণ পায়েসে আমরা ভাতের চেয়ে বেশি পুষ্টি পাবো, এই কথাটাই এখানে বলছে। এরপরের প্রশ্নটা কি বলছে দেখো তো, আমরা চাল রান্না করে খাই কেন? চাল বা আটা কেন আমরা রান্না করে খাই, কেন কাঁচা খাই ফেলি না? এখন এই যে চাল বা আটা, এটা হচ্ছে অনেকগুলো মনোমার নিয়ে গঠিত। মানে শর্করা হচ্ছে আমরা তিন ধরনের পাই, এক শর্করা, দ্বি শর্করা আর বহু শর্করা। এরকম ওইখানে ভিতর এই যে চাল আর আটা, এখানে ভিতর তোমার হচ্ছে বহু মনোমার বিশিষ্ট শর্করা জাতীয় খাদ্য। মানে ওদের ভিতরে অনেকগুলা মনোমার আছে, অনেকগুলো মনোমার একসাথে মিলে হচ্ছে তোমার পলিমার তৈরি করে। কেমিস্ট্রিতে তোমরা জৈব যৌগতে গেলে পড়বা যে পলিমার কি জিনিস। পলিমার হচ্ছে অনেকগুলা মনোমার অণু যখন একসাথে থাকবে, ওটা হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া বলি ওটাকে আমরা। তাহলে অনেকগুলো মনোমার একসাথে আছে এই চাল আর আটার ভিতরে। প্রধানত চাল, গম, আলু এগুলো হচ্ছে আমাদের শর্করা জাতীয় খাবার, যেখান থেকে আমরা শ্বেতসার পাই। কাঁচা খাদ্যের শ্বেতসার সহজে হজম হয় না, এজন্য আমরা এগুলাকে রান্না করে খাই। এখন এই যে জটিল উপাদানগুলা বা র ম্যাটেরিয়ালসগুলো যখন তুমি খাদ্য হিসেবে গ্রহণ করতেছো, এটা কিন্তু আমাদের কোষগুলা অ্যাবজর্ব করে নিতে পারে না, বা পুষ্টিটা তোমার দেহে মানে সুন্দর করে শোষণ না হইলে ওগুলা তো কাজে লাগবে না। এই জন্য আমরা কি করি, হজম হওয়ার জন্য, তাড়াতাড়ি ভেঙে যাওয়ার জন্য, জটিল উপাদানগুলো তাড়াতাড়ি ভেঙে সরল উপাদানে পরিণত হওয়ার জন্য আমরা হচ্ছে ওটাকে এখন রান্না করে খাবো। উচ্চ মাত্রায় রান্না করা হলে, উচ্চ তাপমাত্রায় যদি রান্না করা হয়, খাদ্যের জটিল বৃহদাকার জৈব অণুগুলোর ভিতরে ভাঙন সৃষ্টি হবে। জটিল খাবার আমাদের দেহ গ্রহণ করতে পারে না, শোষণ করতে পারে না, মানে গ্রহণ করতে পারে কিন্তু শোষণ করতে পারে না। এরপরে বৃহদাকার অণুগুলাও শোষণ করতে পারে না। এখন আমাদেরকে এটাকে ভেঙে সরল উপাদানে পরিণত করা লাগবে। শর্করাকে যদি তুমি ভাঙো বা এই যে মানে কার্বোহাইড্রেটগুলোকে যদি ভাঙো, সেক্ষেত্রে
আমরা শেষ পর্যন্ত গ্লুকোজে পরিণত করি। গ্লুকোজে যদি পরিণত হয়, দ্বি শর্করা এবং বহু শর্করা পরিপাকের মাধ্যমে সরল শর্করায় পরিণত হয়। মানে যেই শর্করাই থাকুক, তোমার কাছে দ্বি শর্করা থাকুক, বহু শর্করা বা পলিমারকরণ মানে পলি শর্করাও যদি থাকে, সেক্ষেত্রে আমরা সব কিছুকে কিসে নিয়ে যাব? গ্লুকোজে নিয়ে যাব, বা সবচেয়ে ক্ষুদ্র এককে নিয়ে যাব। গ্লুকোজ হচ্ছে তোমার এক শর্করা। তাহলে গ্লুকোজে যখন নিয়ে গেলাম, এই যে সরল শর্করায় যখন পরিণত করলাম, দেহ এখন এটা শোষণ করতে পারবে। দেখো এখন শোষণযোগ্য হয়েছে। মানব পরিপুষ্টির জন্য সরল শর্করা শোষণ করতে পারে। তোমার যে কোনো কাজ সম্পন্ন করার জন্য, পুষ্টি উপাদানের জন্য, তাপ উৎপন্ন করার জন্য, মানে খাদ্য থেকে আমরা যে পুষ্টিগুলো পাই না, ওইটা তাড়াতাড়ি সহজে পাওয়ার জন্য, তোমার হজম হওয়ার জন্য আমাদের এটাকে সরল শর্করায় নেওয়া লাগবে। সরল শর্করায় আমরা তখনই নিতে পারবো, বা সহজে তখনই নিতে পারবো, যখন এই উপাদানগুলোকে আমরা মানে হচ্ছে ভাঙতে পারবো যত দ্রুত। তাহলে ভাঙার জন্য বা পরিপাক হওয়ার জন্য আমাদের এটা কি করা লাগবে? এটাকে হচ্ছে আমাদের রান্না করে খাইতে হবে। রান্না করে খাইলে হচ্ছে এটা সহজে পরিপাক করা যায়। তাহলে এইখানে আমাদের শেষ প্রশ্নগুলা, আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। এই কয়টা প্রশ্ন সহজ, কিন্তু কথাগুলা মানে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয় সহজ সহজ কথাবার্তা, কিন্তু হয়তো এর কারণগুলো আমরা জানতাম না। আমরা হয়তো কোনো উদ্ভিদের পাতা হলুদ হইতে দেখছি, কিন্তু কি জন্য হলুদ হচ্ছে এটা আমরা জানতাম না। পায়েস আমরা সবাই রান্না করি, কিন্তু ভাত রান্নার চেয়ে যে পায়েস রান্না বেশি উপকারী, এটা কিন্তু আমরা অনেকেই জানতাম না। তাহলে এই যে বায়োলজি পড়াটা এই জন্য আমার কাছে অনেক মজার মনে হয়, কারণ আমি হচ্ছে জীবনের সাথে অনেক কিছুই হচ্ছে রিলেট করতে পারি। বিজ্ঞানের সব কিছুই রিলেট করা যায়, কিন্তু এইটা কেন জানি একটু বেশি রিলেট করা যায়। তাহলে আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।